আসসালামু আলাইকুম। আমি তোমাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমার আজকের আলোচনার বিষয়বস্তু কিভাবে নেট মুনাফা বের করতে হবে। আমরা একটু বোর্ডের দিকে খেয়াল করি যে এখানে একটি রেয়ামিল দেয়া আছে এবং এই রেয়ামিল এবং সমন্বয় এই দুটোকে কেন্দ্র করে কিন্তু আমাদেরকে নেট মুনাফা বের করতে হবে। প্রিয়ন্তী এন্টারপ্রাইজের 2017 সালের 31শে ডিসেম্বর তারিখের রেয়ামিল ও অন্যান্য তথ্যাদি নিম্নরূপ: মূলধন 1,48,000 টাকা, বিক্রিত পণ্যের ব্যয় 1,52,000 টাকা, সমাপনী মজুত পণ্য 58,000 টাকা, বিক্রয় 3,25,000 টাকা, 10% বিনিয়োগ 1,20,000 টাকা, বেতন ও সম্মানী 72,000 টাকা, প্রশিক্ষণ ভাতা 18,800 টাকা, আসবাবপত্র 1,00,000 টাকা, কমিশন ডেবিট দিকে 7,200 অর্থাৎ আমরা এটা প্রদান করেছি, আর ক্রেডিট দিকে 4,000 টাকা অর্থাৎ এই টাকাটি পাওয়া গেছে। প্রাপ্ত বাট্টা 11,000 টাকা এবং বিবিধ পাওনাদার 40,000 টাকা। এখন যদি আমরা সমন্বয় খেয়াল করি, সমন্বয় একে বলা আছে 4 মাসের বেতন ও সম্মানী বকেয়া রয়েছে। 2-এ বলা আছে আসবাবপত্রের 10% অবচয় ধরতে হবে। 3-এ বলা আছে প্রাপ্য কমিশন 4,000 টাকা হিসাবভুক্ত করতে হবে। শিক্ষার্থীরা, এই অঙ্কটি হলো আমাদের অনুশীলনীর 4 নম্বর অঙ্ক, অর্থাৎ আমাদের বইয়ের যে অনুশীলনী দেওয়া আছে সেটার 4 নম্বর অঙ্কের আজকে আমরা নেট মুনাফা এখানে বের করব। আমরা এখানে অঙ্কটি করার জন্য ছক এখানে এঁকেছি। মোট মুনাফা প্রশ্নে প্রদত্ত 1,73,000 টাকা, অর্থাৎ আমাদের প্রশ্নে বলা ছিল যে মোট মুনাফা 1,73,000 টাকা ধরেই আমাদেরকে এই বিশদ আয় বিবরণী তৈরি করতে হবে। এখন এই মোট মুনাফা থেকে আমাদেরকে পরিচালন ব্যয়টি বাদ দিতে হবে। তোমরা জানো যে পরিচালন ব্যয় হলো যে অফিস এবং বিক্রয় সংক্রান্ত খরচকে কিন্তু পরিচালন ব্যয় বলা হয়, কারণ এই ব্যয়গুলো ছাড়া আমরা কখনোই ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারবো না। এখন আমাকে দেখতে হবে এখানে র্যামেল এবং সমন্বয় কি কি পরিচালন ব্যয় অন্তর্ভুক্ত রয়েছে। বেতন ও সম্মানী, অর্থাৎ যারা অফিসে চাকরি করেন বা কাজ করেন তাদেরকে বেতন দিতে হবে। প্রশিক্ষণ ভাতা, প্রশিক্ষণ ভাতাটা এটা আবশ্যিক। আমি বলেছিলাম এর আগের ভিডিওতে যে শিক্ষানবিশ ভাতা কিন্তু আমাদের অন্যান্য অথবা অপরিচালন ব্যয়ের মধ্যে আসে। তার কারণ এই শিক্ষানবিশ ভাতাটি কিন্তু আমরা প্রদান করতে বাধ্য নই, কারণ আমরা শিক্ষানবিশ কর্মকর্তা রাখতেও পারি ইচ্ছা করলে, অথবা আমরা নাও রাখতে পারি। কিন্তু প্রশিক্ষণ প্রতিষ্ঠানের যে কর্মী, স্থায়ী কর্মী, তাদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ দেওয়া হয়, এটা কিন্তু আবশ্যিক। যার ফলে এই প্রশিক্ষণ ভাতাটি পরিচালন ব্যয়ের মধ্যে আসবে। আসবাবপত্র, এটা কিন্তু স্থায়ী সম্পত্তি, এটার সাথে পরিচালন ব্যয়ের কোনো সম্পর্ক নেই। কিন্তু এই যে সমন্বয়ে আসবাবপত্রের উপর 10% অবচয় বের করতে বলেছে, এই আসবাবপত্রের অবচয়টি কিন্তু আমাদের পরিচালন ব্যয়ে দেখাতে হবে, কারণ সম্পত্তি ব্যবহারজনিত যে অবচয়, অর্থাৎ অপচয় বলি বা অবলোপন বলি, যে এই অপচয় এবং অবলোপন আমাদেরকে অবশ্যই পরিচালন ব্যয়ে অন্তর্ভুক্ত করতে হবে। কমিশন, যেটা ডেবিট দিকে দেয়া আছে, প্রদান করলাম 7,200 টাকা, এটা আমাকে পরিচালন ব্যয় অবশ্যই এখানে দেখাতে হবে। 4টা লেনদেন। তো প্রথমে বেতন ও সম্মান। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ যে বেতন ও সম্মানী 4 মাসের বকেয়া রয়েছে। 4 মাসের বকেয়া রয়েছে কথাটির অর্থ হলো এখানে যে 72,000 টাকাটি দেওয়া আছে এটা কিন্তু 8 মাসের টাকা। তাকে আমি 4 মাসের টাকা দিতে পারি নাই। র্যামিলে যে টাকাটি দেওয়া আছে সেটা হলো 8 মাসের টাকা। 4 মাসের বকেয়াটা বের করতে হবে। এই 72,000 টাকাকে আমাকে 8 দিয়ে ভাগ দিতে হবে এবং 4 দিয়ে গুণ দিতে হবে।
তার মানে বকে আমার এখানে বের হয়েছে 36,000 টাকা। তো 72,000 টাকার সাথে 36,000 টাকা যোগ করলে এখানে টোটাল অ্যামাউন্টে আসবে 1,08,000 টাকা। অর্থাৎ এই আর্থিক বছরে বেতন ও সম্মানের পিছনে মোট যে ব্যয় করতে হবে সেটা হলো 1,08,000 টাকা। ইতিমধ্যে তিনি 8 মাসের টাকায় প্রদান করেছেন এবং 4 মাসের বকেয়া টাকাটি এখানে দেখানো হলো, সেটা সহ এখানে 1,08,000 টাকা। এরপরে প্রশিক্ষণ ভাতা এখানে 18,800 টাকা। প্রশিক্ষণ ভাতা এখানে দেখানো হলো 18,800 টাকা। এটার সাথে সমন্বয় কোনো কিছু বলা নেই। এরপরে আসবাবপত্র, যার পরে আমাকে 10% অবচয় বের করতে হবে। যদি আমি 1,00,000 টাকা পরে 10% অবচয় বের করি তাহলে সেই অবচয়ের পরিমাণটা আসবে 10,000 টাকা। তো আসবাবপত্রের অবচয় এখানে 10,000 টাকা দেখানো হলো এবং এখানে কমিশন প্রদান, অর্থাৎ শুধুমাত্র ডেবিট দিকে টাকাটি আসবে, কারণ ক্রেডিট দিকে টাকাটি আমার অন্যান্য আয়ের মধ্যে দেখাতে হবে। তো কমিশন প্রদান এখানে 7,200 টাকা এবং এই কমিশন প্রদানের সাথে সমন্বয় কোনো কিছু বলা নেই। শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ এখানে 4টি পরিচালন ব্যয়, একটি হলো বেতন ও সম্মানী এবং আরেকটি হলো প্রশিক্ষণ ভাতা এবং আসবাবপত্রের অবচয় এবং এটার সাথে কমিশন প্রদান। এই 4টি হলো আমাদের পরিচালন ব্যয়। এখন আমাকে এই পরিচালন ব্যয় যোগফলটি আমাকে তৃতীয় ঘরে নিতে হবে বা ট্রান্সফার করতে হবে। শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ 1,73,000 টাকা থেকে 1,40,000 টাকা বিয়োগ দেওয়ার পরে আমাদের পরিচালন মুনাফা বের হয়েছে 29,000 টাকা। এটার সাথে আমাকে আর দুটি কাজ করতে হবে, সেটি হলো অন্যান্য আয় এবং অন্যান্য ব্যয়। আমাদের অন্যান্য কিন্তু আয় আছে, এখানে আছে কমিশন প্রাপ্তি আছে 4,000 টাকা, প্রাপ্ত বার্তা এখানে দিয়ে আছে 11,000 টাকা। আগে এই দুটো লেনদেন আমি অন্যান্য আয়ের মধ্যে অন্তর্ভুক্ত করব। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে অন্যান্য আয়ের মধ্যে প্রাপ্ত বার্তা এখানে মিলে 11,000 টাকা দেওয়া ছিল। এই যে প্রাপ্ত বার্তা এখানে 11,000 টাকা। কমিশন এই টাকাটি প্রথম করে বসানো হয়েছে, কারণ কমিশন সম্পর্কে সমন্বয় বলা আছে, সেটা হলো যে প্রাপ্য কমিশন 4,000 টাকা হিসাবভুক্ত হয়নি। এখন
এই প্রাপ্য কমিশনটা আমরা কেন অন্যান্য আয়ের মধ্যে আমরা কমিশনের সাথে যোগ করলাম, আমরা কেন এই কমিশন প্রদানের সাথে আমরা এই প্রাপ্য কমিশনের কাজটি করলাম না? তার কারণ হলো কি, কমিশন একটি এমন একটি লেনদেন, এটা আয় এবং ব্যয় উভয় দিকে যেতে পারে। কি করে বুঝবো? কমিশনের টাকাটি যদি ডেবিট দিকে দেয়া থাকে তাহলে সেটা ব্যয় হবে, অর্থাৎ পরিচালন ব্যয়, এবং এই কমিশনের টাকাটি যদি আমার ক্রেডিট দিকে দেওয়া থাকে তার মানে সেটা অন্য আয়ের মধ্যে আসবে। এই যে 4,000 টাকা ক্রেডিট দিকে দেওয়া ছিল সেটা আমরা আয়ের মধ্যে দেখালাম। এখন এই যে প্রাপ্য কমিশন, এই প্রাপ্য যখন কত থাকবে, কোনো লেনদেনের সাথে যখন প্রাপ্য থাকবে, যেমন প্রাপ্য কমিশন, প্রাপ্য ভাড়া, তার মানে বুঝতে হবে যে সেটা আয় হয়েছে কিন্তু উপার্জন হয়েছে কিন্তু এখনো পাওয়া যায়নি। অর্থাৎ এই টাকাকে আমাকে আয় বকেয়া ধরতে হবে, এটাকে কখনো আমি খরচ বকেয়া ধরতে পারবো না। এই কমিশনের সাথে যেহেতু প্রাপ্য এই কথাটি বলা আছে, যার ফলে তো এখন এই কমিশনের টাকাটি যেটা 4,000 টাকা সেটা হলো আয়, এটাকে আমাদেরকে আয় হিসেবে ধরতে হবে। এই আয়ের সাথে এই প্রাপ্য কমিশনের টাকাটা আমাকে যোগ করতে হবে। আমি আবারও বলি, যদি কখনো প্রাপ্য কমিশন থাকে, শুধু প্রাপ্য কমিশন না, প্রাপ্য ভাড়া, হ্যাঁ, প্রাপ্য বিনিয়োগের সুদ, তারপর মনে করতে হবে এটা আয় উপার্জিত হয়েছে কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে বা হিসাবকালের মধ্যে এই টাকাটি পাওয়া যায়নি, বিধায় এটাকে আয় বকেয়া হিসেবে ধরতে হবে। এটাকে তুমি কখনোই খরচ বকেয়া হিসেবে ধরতে পারবে না, বিধায় আমাকে এই কমিশন যেটা আয়ের পাশে যাবে তার সাথে এটা আমাকে যোগ করতে হবে। এখন এখানে প্রাপ্ত পট্টা 11,000 টাকা এবং কমিশন 4,000 টাকা, সাথে যোগ প্রাপ্য 4,000 যোগ করলে এখানে 8,000 টাকা। আমাদের আরও একটি লেনদেন আছে যেটাকে অন্যান্য আয়ের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। দেখতে পাচ্ছ 10% বিনিয়োগ 1,20,000 টাকা। কিছু কিছু কাজ আছে যে কাজগুলো সমন্বয় বললো আমাকে করতে হবে এবং সমন্বয় না বললো আমাকে কাজগুলো করতে হবে, সেটা হলো সুদ। এখন সুদের টাকা আয় বা ব্যয়ের মধ্যে যাবে, আমি বুঝবো কি করে? দেখো, টাকাটা কিন্তু ডেবিট দিকে দেওয়া আছে 10%, তার মানে এইটার যে সুদ সেটা ক্রেডিট দিকে যাবে। বিনিয়োগের টাকা ডেবিট দিকে দেওয়া আছে, তার মানে বিনিয়োগের সুদটা আমার ক্রেডিট দিকে যাবে। যে সুদের টাকা আমার ক্রেডিট দিকে যাবে সেই সুদের টাকাকে অবশ্যই আমাদেরকে আয় হিসেবে গণ্য করতে হবে। এখন বিনিয়োগের সুদের টাকা ক্রেডিট দিকে যাবে আয় হিসেবে, আচ্ছা বুঝতে পারলাম। এখন এটার সাথে 3টা জিনিস খেয়াল করতে হবে। প্রথম জিনিস হলো 10% সুদ বের করতে হবে। দ্বিতীয় জিনিস হলো আমি কত মাসের সুদ ধরবো, কারণ আমরা সর্বোচ্চ 12 মাসের সুদ ধরতে পারবো। তার নিচে 1 মাস, 2 মাস, 3 মাস, আমাদের যে তারিখটা দেওয়া থাকবে সেই তারিখ অনুযায়ী আমাদেরকে ওই মাস ভিত্তিক সুদটা আমাকে বের করতে হবে। এখানে কোথাও তারিখ দেয়া নেই এবং সমন্বয় সম্পর্কে কোনো কিছু বলা নেই। তার মানে এই বিনিয়োগের পরে পরিপূর্ণ 12 মাস মানে 1 বছরের সুদই আমাকে এখানে দেখাতে হবে। দ্বিতীয় যে বিষয়টি, র্যামিলে কোথাও বিনিয়োগের সুদের টাকা যদি আলাদা করে দেওয়া থাকে, যদি আবার র্যামিলে কোথাও যদি বিনিয়োগের সুদের টাকা দেওয়া থাকে, তাহলে সরাসরি আমি কখনো সুদের টাকা এখানে দেখাতে পারবো না, তাহলে কাজটা একটু ভিন্ন হবে। তো যেহেতু র্যামিলে কোথাও সুদের টাকা দেয় নেই, তার মানে এই যে 1,20,000 টাকা, এটা পরে 10% করে আমাকে সরাসরি এই সুদের টাকাটা এখানে অন্তর্ভুক্ত করতে হবে। তো শিক্ষার্থীরা, এখানে আমার 1,20,000 টাকা করে 10% করলে সুদ আসবে এখানে 12,000 টাকা। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু টাকাটি সরাসরি দ্বিতীয় ঘরে দেখিয়েছি, কারণ আমার র্যামিল আলাদা করে কোথাও বিনিয়োগের সুদের টাকাটি দেয়া নেই। এখন এই 3টা হলো আমার অন্যান্য আয়। তাহলে এখন আমার এই র্যামিলের মধ্যে কোথাও অন্যান্য আয় দেয়া নেই। এখন এই 3টা যোগ করে আমাকে তৃতীয় ঘরে নিতে হবে। শিক্ষার্থীরা, আমাদের নিট মুনাফা বের হয়ে গেল। এখানে এই অঙ্কের মধ্যে কোথাও কিন্তু অন্যান্য ব্যয় দেয়া নেই। অপরিচালন বা অন্যান্য ব্যয় না দেওয়ার কারণে এই যে যোগফলটি, এই যোগফলকে আমাকে নিট মুনাফা হিসেবে গণ্য করতে হবে। শিক্ষার্থীরা, আমি তোমাদের সামনে বইয়ের যে অনুশীলনীর 4 নম্বর অঙ্ক থেকে আজকে নিট মুনাফা অর্থাৎ বিশদ আয় বিবরণী বের করে এখানে উপস্থাপন করলাম। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। তো তোমাদের সামনে থেকে বিদায় নেবার আগে আমি একটি কথা বলতে চাই যে আমার চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি লাইক দিবে এবং শেয়ার করবে, তাহলেই আমি নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে
হাজির হব এবং এই ভিডিওগুলো তৈরি করতে আমার যে একটা উৎসাহ প্রয়োজন, সেটা আমি এই উৎসাহের সাথে ভিডিওগুলো আমি তৈরি করতে পারবো। শিক্ষার্থীরা, তাহলে তোমাদের সুস্বাস্থ্য কামনায় আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।